আমার ভাই তোমার ভাই, বাকের ভাই বাকের ভাই, জবাব নাই জবাব নাই, বাকের ভাইয়ের জবাব নাই। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? বাকের ভাই গল্পের দ্বিতীয় মৌসুমের তৃতীয় পর্বে তোমাদেরকে জানাই স্বাগতম। লেখক আব্দুল্লাহ নূর রবির এই বিশেষ ধারাবাহিক গল্পটি তোমরা যদি আগের পর্বগুলো এখনও না শুনে থাকো, তাহলে আমাদের ডিসক্রিপশনের প্লে লিস্ট থেকে অবশ্যই গল্পটির আগের পর্বগুলো শুনে নেবে, কেননা আমি চাই না তোমরা এই গল্পটির সুন্দর সুন্দর মুহূর্তগুলো মিস করে না যাও। তাহলে আর দেরি কিসের, এখনই হেডফোন পরে বসে পড়ো। শুরু করছি আব্দুল্লাহ নূর রবির বিশেষ ধারাবাহিক গল্প বাকের ভাই, পর্ব ৩। গত ৩ দিন যাবৎ হলো বাকের ভাইয়ের দল বেড়াতে এসেছে, আর এই ৩ দিন তাদের কাছে বেশ দীর্ঘ সময় বলে মনে হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব তারা বিদায় নেওয়ার পরিকল্পনা করে প্যাকিং করা শুরু করেছে। আর মধুও তাদেরকে বেশি দিন আটকে রাখাটা উচিত বলে মনে করছে না। বাকের ভাই শহরের একজন গণ্যমান্য লোক, তাকে ছাড়া যে তার শহরের কী অবস্থা হচ্ছে কে জানে। তাই যার যার স্থান যেখানে, তাকে সেখানেই যেতে দেওয়া উচিত। কিন্তু তাই বলে তারা আজই চলে যাবে, এইটা মধু কিছুতেই মেনে নিতে পারছে না। মধু খুব করে চাচ্ছে যেন তারা আজকের দিনটা থেকে যায়, কেননা আজকে তাদের গায়ে ঐতিহ্যবাহী কাবাডি খেলার প্রতিযোগিতা। তাদের গায়ে প্রতি বছরই এই কাবাডি খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়, আর মধুও গত বছর থেকেই এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, আর এইবারও নিয়েছে। অতএব তাদেরকে তো থাকতেই হবে, অন্তত পক্ষে তার খেলা দেখার জন্য। শীতকাল হচ্ছে সমস্ত খেলাধুলা প্রতিযোগিতার জন্য আদর্শ সময়। শুষ্ক শীতল আবহাওয়ায় মন ও ব্রেন দুটোই শীতল থাকে, তাই খেলাধুলায় খুবই ধীরতার সাথে লক্ষ্য স্থির করা যায়। আর সেই কারণেই প্রতি বছর শীতের সময়ই এর আয়োজন করা হয়ে থাকে। প্রতিযোগিতা শুরু হতে এখনও অনেক সময় বাকি আছে। ততক্ষণে চলো একটু সকালবেলার ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসা যাক। তখন সকাল 6টা সুই সুই করছে। গতরাতে দুই ভাইয়ের অত্যাচারে একদমই ঘুমাতে পারেনি মধু। দুই পাশে দুই ভাইয়ের মাঝখানে শুয়ে মধুকে ঠিক স্যান্ডউইচের মতো মনে হচ্ছে। প্রচণ্ড উত্তাপে ভাপা পিঠার মতোই সিদ্ধ হয়ে উঠেছিল। তার উপর জয়নাল আবার গায়ে হাত পা দিয়ে শরীরের তাপমাত্রা প্রায় 100 ডিগ্রি উঠিয়ে ফেলেছিল। তখন মনে হচ্ছিল যেন ঘাম ঝরে ধরধর গ্রীষ্মের দুপুরে, খালবিল চৌচির জল নেই পুকুরে। গ্রীষ্মকালেও এতটা গরম পড়ে বলে মনে হয় না, যতটা না তার রাতের বেলায় লেগেছিল। তবে রাতে যাই হোক না কেন, মাঝরাতের দিকে ঘুমটা কিন্তু বেশ ভালোই হচ্ছিল, কেননা সেই সময় শীতটা একটু বেশি পড়েছিল। আর বেশি শীতে বেশি গরম হলেও সমস্যা নেই। আর জয়নাল তো তাকে একেবারে আঁকড়ে জড়িয়ে রেখেছিল। তুখর শীত, উত্তপ্ত বাহুর আবরণ, খুব আরাম লাগছিল। তার ঠোঁটটাও তখন মধুর ঠোঁটের এতটাই কাছাকাছি ছিল যেন ঠোঁটদ্বয় আবদার করে বলছিল, মধু, আমার আর একটু শ্বাস দাও না। ঠোঁটের কথা ভাবতে ভাবতেই মধু দেখতে পায় হঠাৎ করেই তার ঠোঁটগুলো মধুর ঠোঁটের সাথে মিশে একাকার হয়ে গেছে। তবে এবার যেন স্বাদটা একটু ভিন্ন রকম লাগছিল। বিকালে যখন কৃত্রিম শ্বাস দিচ্ছিল, তখন ঠোঁটে লেগে থাকা এই প্রশান্তিটাও ততটা অনুভব করেনি। কিন্তু এখন সেই উষ্ঠদয় হতে অমৃতধারা প্রবাহিত হয়ে তার সমস্ত শরীরের আবেশ দিয়ে যাচ্ছে। কিন্তু এখন সেই উষ্ঠদয় হতে অমৃতধারা প্রবাহিত হয়ে তার সমস্ত শরীরে আবেশ দিয়ে যাচ্ছে। সমস্ত প্রশান্তি, সমস্ত সুখানুভূতি যেন তার হাড়ে হাড়ে রক্তে রক্তে আঁচড় কেটে যাচ্ছে। কী যে সেই অনুভূতি, যা মুখে বলে বোঝানো যায় না। বেশ কয়েকবার চেয়েছিল ঠোঁট সরিয়ে নিতে, কিন্তু পারেনি। কি এক অদ্ভুত অনন্য আকর্ষণ, অজ্ঞাত অভেদ্য বন্ধন যেন তার উষ্ঠদয়কে আটকে রেখেছিল। কি সুন্দর মিষ্টি একটা গন্ধ আসছিল তার মুখ থেকে। হয়তো কোনো নামি দামি ব্র্যান্ডের ফ্লেভারযুক্ত সিগারেট খেয়েছে। কিন্তু কথা হচ্ছে, জয়নাল আবার সিগারেট খায় নাকি? এই কয়দিনে একবারও তাকে সিগারেট খেতে দেখেনি মধু। হয়তো লুকিয়ে লুকিয়ে খায়, খেতেই পারে, পুরুষ লোক বলে কথা। সে যাই হোক, মুক্তির চেষ্টায় অসফল হয়ে তার ঠোঁটে ঠোঁট রেখেই শুয়ে রইল তার বুকে জড়িয়ে ধরে। আর তাই হয়তো সকালের ঘুমটাও বেশ ভালোই জমে গিয়েছিল।
কিন্তু না, এত সবের পরেও সকালবেলায়ও শান্তিতে ঘুমাতে পারল না। সকাল হতে না হতেই হঠাৎ করেই তার বোন এসে ডাকাডাকি শুরু করে দিল। মধু, মধু, ঘরটা খুলতো ভাই, তোর খাটের নিচে পেঁয়াজ বিছাইনা আছে। কয়টা পেঁয়াজ বাইর কইরা দেনা ভাই। তোগো জইনে রান্দা চড়ামু। অন্য কোনো কাজের কথা বললে হয়তো ঘুমের ভান্দরে কয়েক ঘন্টা পড়ে থাকা যেত, কিন্তু যেহেতু রান্নার কথা বলা হয়েছে তখন তো উঠতেই হবে। কিন্তু তারপরও সে উঠতে পারল না, কেননা ঘুম ভাঙার পরও অনুভব করলো তার উষ্ঠদয় তখনও জয়নাল ভাইয়ের ঠোঁটের কাছে জিম্বি রয়েছে। বেশ কিছুক্ষণ ছাড়াবার চেষ্টা করার পরও তাদের উন্মুক্ত করতে পারল না। মনে হচ্ছিল যেন সুপারগুলো দিয়ে কেউ দুজনার ঠোঁট জোড়াকে আটকে দিয়ে গেছে। এইদিকে এই অবস্থার কারণে মধু তো লজ্জায় একেবারে শেষ। রাতের বেলায় ঘুমের মাতালে কি জানি কি করেছে, পুরুষ হয়েও অন্য একটা পুরুষের বাহুডোরে মুখ লুকিয়েছে, একে অপরের লালারসে সম্পৃক্ত হয়েছে। কিন্তু যখন তার হুঁশ ফিরেছে আর তারপর থেকেই তার যেন কেমন কেমন লাগছিল। প্রচুর এবং প্রচণ্ড লজ্জায় যেন মরে যেতে ইচ্ছে করছিল তার। লজ্জার সাথে সাথেই প্রচণ্ড লজ্জাবোধক চিন্তা আর তীব্র রাগেও যেন সে অস্থির হয়ে উঠেছিল। চিন্তার কারণ হচ্ছে, যদি জয়নাল ঘুম থেকে উঠে এই অবস্থায় দেখে, মধু তো জাতকুল সবই যাবে। আর রাগের কারণ হচ্ছে, লোকটা একদম বেহায়া বেশরমের মতো শতবার টানা সত্ত্বেও তখনও মধুর ঠোঁটদ্বয়কে তার ঠোঁট দ্বারা আবদ্ধ করে রেখেছিল। শুধু তাই নয়, মধু যাতে তার বন্ধন হতে মুক্ত হতে না পারে সেই জন্য তার কয়েক জোড়া দাঁত দিয়ে মধুর একটা ঠোঁটকে একদম কাকড়া বিচ্ছুর মতো কামড়ে ধরে রেখেছিল। ওদিকে মধুর বোনও ডেকে যাচ্ছিল। মধু, ঠোঁট চুটিয়ে যে তার কথার উত্তর দিবে সেটাও পারছিল না। মধুর শরীরে যে তখন কি পরিমাণ রাগ উঠেছিল, তার মনে হচ্ছিল দুহাত দিয়ে তার গলাখানা টিপে দিতে। যদিও তীব্র অন্ধকারের কারণে কোথায় বা এর চোখ, কোথায় বা এর গলা, সেই সবের কিছুই বুঝতে পারছিল না। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরও যখন কাজ হচ্ছিল না, অতঃপর তার উপর মধুর নতুন পদ্ধতি প্রয়োগ করল। আর এই পরীক্ষণের মাধ্যমেই হয়তো তার ঠোঁট কামড়ানোর শখ চিরকালের মতো ঘুচে যাবে। জয়নাল তখন অবধি মধুর উষ্ঠদয়ে মসৃণ পরশ দিয়ে যাচ্ছিল। মধুও ঠিক সেই রকমভাবে কয়েক সেকেন্ড একটু মসৃণ আদর দিল। অতঃপর হঠাৎ করেই তার উপরের অধরে মধুর তীক্ষ্ণ ধারালো দাঁত দ্বারা এমন এক কচ্ছপ কামড় দিল যে মুহূর্তেই মধুর উষ্ঠদয়কে উন্মুক্ত করে দিল। আর কুমিরের মতো বিশাল বড় বড় চোখ করে মধুর পানে চেয়ে বন্য সিংহের মতো চিৎকার করে উঠল। যদিও অন্ধকারে তার চাহনি ঠিক ততটা বোঝা যাচ্ছিল না, কিন্তু সে যে চোখ খুলে চেয়ে আছে এটা ঠিকই বোঝা যাচ্ছিল। মধু তখনও তার ঠোঁটকে কামড়ে ধরে রেখেছিল। মধু হয়তো এতটা জোরেই কামড়ে দিয়েছিল যে মুহূর্তেই তার ঠোঁট কেটে রক্ত প্রবাহিত হতে শুরু করলো। একবার চিৎকার করার পরও যখন মধু তার ঠোঁট ছাড়ল না, তখন সে আবারও গলা ফাটিয়ে চিৎকার করে মধুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে খাটের উপর বসে পড়ল। আর অন্যদিকে তার চিৎকার শুনে অন্য পাশ থেকে বাকের ভাইও ধরপড় করে লাফিয়ে উঠল। ঘর তখনও প্রচণ্ড অন্ধকার। বাকের ভাই তার সিতান থেকে মোবাইলটা এনে ফ্ল্যাশ জ্বালিয়ে জয়নাল ভাইয়ের মুখের পানে ধরল। আর তখনই যেন মধুর মাথায় প্রচণ্ড বজ্রনাথ সহ বজ্রপাত ঘটল। চোখ দুটো টমেটোর মতো ছানা বড় হয়ে গেল। হৃদয় স্পন্দন যেন 130 সেকেন্ড গতিতে কম্পিত হতে লাগল। মোবাইলের ফ্ল্যাশ লাইটের তীক্ষ্ণ আলোয় যা দেখা গেল তার জন্য মধু মোটেও প্রস্তুত ছিল না। কেননা দেখা গেল জয়নালের পরিবর্তে বাকের ভাই তার ঠোঁট চেপে ধরে সিংহের মতো চিৎকার চেঁচামেচি করছে। আর অন্যদিকে বাকের ভাইয়ের পরিবর্তে জয়নাল ভাই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে তাদের দিকে তাক করে আছে। মধুর সাথে এসব কি হচ্ছিল তখনও সে বুঝে উঠতে পারছিল না। তবে একটু পরে বুঝতে পারল অন্ধকারের দিক ভ্রষ্ট হয়ে জয়নাল ভাইয়ের পরিবর্তে বাকের ভাইয়ের সাথেই এতক্ষণ এসব করছিল। হয়তো সেটাই হবে, নয়তো বাকের ভাই বা চিৎকার করে উঠবেন কেন? জয়নাল ভাই হয়তো প্রচণ্ড শক খেয়েছেন। তিনি হতচমকিত হয়ে জিজ্ঞাসা করলেন, বাকের ভাই কি হয়েছে তোমার? চিল্লাইতাছো কে? আর অম্বা করে মুখ চাপা দিয়ে রাখছো কে? বাকের ভাই ঠোঁট থেকে হাত সরাতেই দেখা গেল তার উপরোক্ত অধর হতে অজর ধারায় রক্তস্রোত প্রবাহিত হচ্ছে। হয়তো প্রচণ্ড যন্ত্রণাও করছে। তার এই অবস্থা দেখে মধু ও জয়নাল উভয়ই শিহরিত হলো।
তবে জয়নাল তটস্থ হবার সাথে সাথে একটু চিন্তাগ্রস্ত হলেন। হঠাৎ করে কি এমন হলো যে তার ঠোঁট থেকে এমন ধারায় রক্ত প্রবাহিত হচ্ছে? জয়নাল ভাবতে লাগলো, তবে কি কোনো পোকায় কাটলো, নাকি কিছুতে ব্যথা পেয়েছে? আবার এটাও তো হতে পারে যে তিনি স্বপ্ন দেখে নিজেই নিজের দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরেছিলেন, যার দরুন ঠোঁট কেটে এই অবস্থা হয়েছে। অন্যদিকে মধুও প্রচণ্ড অস্থিরতায় ভুগতে লাগলো। বাকের ভাই হয়তো এবার সবার সামনেই তার ধুতি ছিঁড়ে দিবেন। যদিও মধু ধুতি পরে না, এটা একটা প্রচলিত বাগধারা মাত্র। তীব্র রোদের আলোয় অল্পতেই কুয়াশা কেটে গেছে, তবে এখনও শিশিরের বন্যায় সবজি ক্ষেত সামান্য কাদাময় হয়ে আছে। সকাল হতে নানু আর আব্বু মিলে সবজি উঠানো শুরু করেছে, আর তাদের দেখা দেখি মধুও খেতে গিয়ে সবজি উঠানো শুরু করলো। অন্যান্য সবজি থেকে একটু দূরে সবজির ক্ষেতের পাশেই আরও একটা সবজি বাগান করা হয়েছে, বেগুন গাছ। আর সেই ক্ষেতেই শফি ভাই বালতি আর মগ দিয়ে পানি বর্ষণ করছে। লোকটা সত্যিই প্রচণ্ড মিশু। বেড়াতে এসেও তেমন কোনো দ্বিধাবোধ না করেই সকলের সাথে মিলেমিশে নানা রকমের কাজ করে যাচ্ছেন তিনি। মধু, আয় শাক পাতা তোল। নানু মধুকে সবজি ক্ষেত হতে শাকের ক্ষেতে নিয়ে যায়। তাদের সাথে তার বাবাও চললেন, তবে তার বাবা একটু মুখটা কালো করে বললেন, মধু, মধু, তুই হেনে এসেছিস কেন? তোর বড় ভাইগো কাছে যায় দেখ কি লাগবো। তোর মায়ের তো গুরুর দুধ দোয়াইতাছে, যা মায়ের হনে যা। হঠাৎ দূর হতে শফি ভাই ডেকে উঠল, মধুর যাইতে হইব না, ওই আপনি গো সাহায্য করুক। আমি গিয়া দেখি আন্টি কি করতেছে। আমার গাছে পানি দেওয়া শেষ হয়েছে। মধুর বাবা আবারও বললেন, শফি বাজান, তোমার আর কাম করতে হইব না, যাও যায় নাস্তা করো। আঙ্কেল, আপনাকে এত চিন্তা করতে হইব না, আমি নাস্তা করছি, আমি যাই এইবার। শফি ভাই আর কোনো কথা না বলেই চলে গেল। আর এদিকে তার বাবা মধুকে বলতে লাগলো, পোলারা সবার চাইতে অনেক আলাদা, অনেক ভালো একটা পোলা, বেড়ায় বেড়ায় সব কত কাম কাজ করতেছে। অতপর তারা শাক পাতা তুলতে লাগলো। তবে হঠাৎ করেই সেখানে বাকের ভাইয়ের আগমন ঘটল। আবার তিনিও এসে তাদের সাথে শাক ওঠাতে লাগলো। মুখ পানে চাইতেই দেখতে পেল উপরের অদরখানা লাল ছিটে পড়ে গেছে। কালো মানুষ হলে কাল ছিটে বলা যেত, কিন্তু অতি ফর্সা হওয়াতে ক্ষতস্থান কালো হওয়ার পরিবর্তে লাল হয়ে গেছে। বেশ খানিকটাই ক্ষত। কত যে কষ্ট হয়েছে বেচারার, খুবই মায়া লাগছে। বাকের ভাই, আপনি আবার এসব করতেলেন কেন? যান গিয়ে নাস্তা করুন। মধু, শান্ত হও। আমি নাস্তা করছি, কিন্তু জয়নার এখনো নাস্তা করা শেষ হয় নাই। এখানে আর তো কোনো কাম নাই, তাই তোমাকে একটু সাহায্য করি। হয়েছে ভাই, এসবের কোনো দরকার নেই, আমরা তিনজনই উঠাইতে পারো, আর বেশি উঠানোরও দরকার নেই। মধু, চুপ কইরা কাম করবার দাও তো। হঠাৎ করেই তার ঠোঁটের দিকে মধুর বাবার নজর পড়ল। বাকের বাবা, তোমার ঠোঁটে কি হয়েছে? বাকের ভাই একটু ততস্থ খেয়ে গেলেন, তারপর বিচলিত কণ্ঠে উত্তর দিলেন, না না আঙ্কেল, তেমন কিছু হয়নি, একটা পোকায় কামড়েছিল। পোকায়? পোকার গায়ে কি এত জন্মি, আর পোকার দাঁত কি এত বড় বড়? কি পোকায় কামড়েছে তোমারে বাবা? বাকের ভাই মধুর দিকে তাকালো। সে তখন হতচকিত উত্তর দিল, উফ আব্বু, তোমার আবার অত সব জানতে হবে কেন? চুপ করে শাক ওঠাও না, দেরি হয়ে যাচ্ছে তো। মধুর বাবা এবার চুপ করে রইলেন, কিন্তু মধু চুপ করলো না। আপনাকে দেখলাম ঘুম থেকে উঠে কাপড় চোপড় গোছাচ্ছিলেন, চলে যাবেন নাকি? বেড়ো শেষ? যাইতে তো হইবই, তোমাকে বাড়ি তো আর সারা জীবন রাখবা না। সারা জীবন থাকতে পারবো না, তবে আজকে থেকে যান না প্লিজ। আজ বিকেলে আমাদের মাঠে কাবাডি প্রতিযোগিতা আছে, জানেন আমিও খেলায় অংশগ্রহণ নিছি। তুমি কাবাডি খেলতে পারো? পারি মানে? আপনিও পারবেন না আমার সাথে? বাকের ভাই প্লিজ, আজ না। আর হ্যাঁ, আজ না আপনি বিল ভ্রমণে যাবেন, নৌকায় ঘুরবেন। ও, ভালো কথা মনে করছো মধু। তো খেলতে গেলে বিল ঘুরাইবা কখন? নাস্তা করেই বিল ভ্রমণে যাব, আর ওখান থেকে এসে সোজা খেলায় চলে যাব। আচ্ছা ঠিক আছে, যাইতেছি, চলো। বাকের ভাই, বিলে নিয়ে গেলে কিন্তু আজকে আপনাকে থাকতে হবে, আর হ্যাঁ, আমাদের সাথে কাবাডি খেলাও খেলতে হবে। শাক পাতা উঠানো শেষ করে জাকা সাজানো শেষ করলো,
আর তখনই জয়নালের আগমন ঘটল। সকলেই নানান কাজে যুক্ত, এক তিনি ছাড়া। আর এজন্যই তিনি একটু লজ্জিত হলেন আর বললেন, সকলেই কাম করতেছে আর আমি খালি কাম ছাড়া। মধু, আর কোনো কাম আছে? মধু কিছুই বলল না। তবে মধুর বাবা বলল, বাবা, তোমার এত কাম করুন লাগবো না, তোমরা এসে বেড়াইতে, তোমরা আমাকে অতিথি। তার বাবার কথায় আবার বাকের ভাই উত্তর দিলেন, জয়নাল, অহন তো খালি একটা কামই আছে, এই শাক সবজি বাজারে বিক্রি করা। তোর যদি মন চায় তুই আঙ্কেলের সাথে যাইতে পারস। মধুর বাবা আবারও বললেন, না না, কারো কোথাও যাইতে হইব না। জয়নাল আর একটা কথাও বললেন না। শাকসবজির ঝাঁকাটা মাথায় তুলে ছুটে চলতে লাগলেন। আর মধুর বাবা পিছু পিছু মানা করতে করতে এগোতে লাগলেন। বাকের ভাই, আপনি জয়নাল ভাইকে বাজারে পাঠালেন কেন? বাকের ভাই মধুর পানে ঘুরে তাকিয়ে উত্তর দিলেন, আমি জয়নালের লগে নৌকা ভ্রমণে যাইতে চাই না, তুমি আর আমি একা থাকবো শুধু, তাই ওরে আগাই পাঠাই দিলাম। বন্ধুরা, পর্বটির দ্বিতীয় অংশ শুনতে পারবে পরবর্তী ভিডিওতে।